আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে খুব দ্রুত আমাদের বাংলাদেশ বিষয়াবলীর যে শেষের অংশটুকু আছে এটা শেষ করব। আপনারা হয়তোবা অনেকে পড়ে ফেলেছেন। জাস্ট ক্লাসটা করবেন। ক্লাসটা করলে হয়তোবা বুঝবেন যে গুরুত্বপূর্ণ জায়গা কোনগুলোতে বেশি ফোকাস করা উচিত। শুরু করা যাক নাকি? ওকে। দেখেন, রাজনৈতিক ব্যবস্থা যদিও আগে আছে, কিন্তু সরকার ব্যবস্থা আগে নিয়ে এসেছে একটা কারণ আছে। কারণ এটা সংবিধানের সাথে তো রিলেশন আছে এটার। মাত্র সংবিধানটা শেষ করেছি, তারপরে সরকার ব্যবস্থার মধ্যেও কিন্তু সংবিধানের কন্টিনিউশনটা আছে। তাহলে আমরা জানি কি সরকারের বিভাগ কয়টা আছে, বা অঙ্গ প্রতিষ্ঠান কয়টা আছে, বা প্রধান স্তম্ভ কয়টা আছে। প্রধান স্তম্ভ দিয়েও কিন্তু থাকতে পারে। সরকারের স্তম্ভ কয়টা আমরা জানি। সরকারের রিনাউন্ড যে স্তম্ভগুলোর কথা বলা আছে, 5টা কিন্তু স্তম্ভ আছে। তার মধ্যে 3টা হচ্ছে প্রধান, আর আরো 2টা আছে। আমরা জানি গণমাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ, আর সিভিল সোসাইটিকে বলা হয় পঞ্চম স্তম্ভ। এগুলো সামনে আছে। তাহলে তিনটার মধ্যে হচ্ছে নিয়াবি, যেটা আমরা পড়েছিলাম যে ভাগ নাম্বার 4, 5, 6, তাই না? টোরামৌলি, নিয়াবি। তো এটাও সিরিয়ালে আমি দেওয়ার চেষ্টা করেছি। আর এই জিনিসগুলো আলোচনা হয়েছে যে আমরা জানি রাষ্ট্রপতির নামে সমস্ত কিছু গৃহীত হয়, কিন্তু ক্ষমতা প্রয়োগ প্রধানমন্ত্রী। তাহলে এই জায়গা থেকে রাষ্ট্রপতিকে বলা হচ্ছে চিফ এক্সিকিউটিভ, আর প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে রিয়েল এক্সিকিউটিভ। এই দুইটা খালি নাম পড়ে রাখবেন। আর আইন বিভাগের কাজ আমরা জানি যে আইন প্রয়োগ করা বা শাসন কার্য পরিচালনা করা, এটা জানি। আর আইন বিভাগের মধ্যে আমরা হয়তো জাতীয় সংসদের এই পরিচয়টা আমরা করিনি, সেটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। সভাপতি হয় স্পিকার জাতীয় সংসদের, অভিভাবক রাষ্ট্রপতি, নেতা হয় হচ্ছে প্রধানমন্ত্রী। আইন প্রণয়ন করা, সংশোধন করা, এটাই কাজ। বিচার বিভাগেরটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে, কারণ এই জায়গা থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, শোনা যাচ্ছে না? একজন লিখেছেন শোনা যায় না। সাজেদুর কাকলি, কিরণই লিখেছেন, সুদীবন আছেন। শোনা যাচ্ছে হ্যাঁ, কিনা? শোনা যাচ্ছে কিন্তু সাউন্ড একটু কম আসতেছে, মানে একটু লো। সাউন্ড, আচ্ছা, সাউন্ড একটু বাড়ান নাকি? কম বলেছেন অবশ্য সাউন্ডকে। বাড়াইছি সুদীবন, তাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দেখি, জোরে বলা ট্রাই করি তাহলে। তাহলে দেখেন, বিচার বিভাগ যেটা বলা আছে, বিচার বিভাগটাকে বলা হচ্ছে কি সংবিধানের রক্ষক এবং অভিভাবক বলা হচ্ছে। দুইটাই কিন্তু বলা যায়, রক্ষকও বলা যায়, অভিভাবক বলা যায়। আর এই জায়গা থেকে কি হয়, সংবিধানের রক্ষক এবং অভিভাবক যেহেতু, বিচার বিভাগের আরো একটা কাজ আছে, সেটা হলো এটার আইনের ব্যাখ্যা দেওয়া। এটা একটা মনে রাখবেন, এটা। আর বিচার কাজ তো পরিচালনা করবে এটা ডেফিনেটলি। আর এখান থেকে আসলো যে এখানে আমরা চিফ এক্সিকিউটিভ, রিয়েল এক্সিকিউটিভের কথা বলেছি। এখানে আরো কিছু যে কাজগুলো আছে, রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা আছে, সেই জিনিসগুলো আমরা সংবিধানের মধ্যে দেখেছি। ওইটা আর এখানে নতুন করে আলোচনা করব না। তো দেশের প্রধান থাকেন রাষ্ট্রপতি, দুইটার কথা বলা আছে। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন। তো প্রধানমন্ত্রীটা বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আমরা গত কয়েকদিনে মোটামুটি আমরা দেখেছি যে নেকেরটা পড়েছি, এক নেকের কথা পড়েছি, সব জায়গায় তিনি কিন্তু প্রধান বা চেয়ারম্যান হিসেবে থাকেন। তারপর বেজা, বেবজা, বিটা, এই পর্যন্ত কতদিন পড়েছি। যেটা পড়ি নাই এতদিন পর্যন্ত সেটা হচ্ছে নিকার পড়ি নাই। সেই নিকারটা কিন্তু এর মধ্যে চলে আসছে সরকার ব্যবস্থার মধ্যে, যেহেতু এখানে একটা আহ প্রশাসনিক পুনর্বিন্যাস এবং সংস্কারের কথা বলা আছে, সেটা ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। তাহলে প্রশাসনিক পুনর্বিন্যাস এবং সংস্কার, এটার একটা কমিটি। এটা যেহেতু হেডলাইন করে বলা আছে, এটার যে কমিটিটা সেটাকে বলা আছে নিকার। এটার কাজ কি, নতুন কোনো জেলা, উপজেলা বা বিভাগ, পৌরসভা, যাই হোক না কেন, এগুলোকে অনুমোদন দেওয়া। এটা এটা মনে রাখলেই চলবে। সালটা যদি পড়তে পারেন ভালো, জোরাজুরি এটার ক্ষেত্রে যে খুব বেশি গুরুত্বপূর্ণ এরকম না। কিছু পড়া আছে যেগুলো আপনারা এর আগেও পড়েছেন, অনেক আগে থেকে আসলে এগুলো পড়া হয়। যেমন অবস্থানটা কোথায়, আয়তন কত, স্থপতি কে। এখানে দেখেন নির্মাল কানের ক্ষেত্রে আমরা বলবো যে সাল আছে, সালটা কষ্ট করে মনে রাখার দরকার নেই। উদ্বোধন হয়েছিল কবে, 61 থেকে 62 একটা রেঞ্জ আমি দিয়েছি, রেঞ্জটার সাথে থাকবে, কষ্ট করে পড়বেন না। রেঞ্জ আছে। আর শুরু থেকে উদ্বোধনের কথা বলা আছে, অর্থাৎ 1982 সালে উদ্বোধন হয়েছে জাতীয় সংসদ। তার মানে কি 82 সালে তার
প্রথম অধিবেশনে বসেছে, এটাই বলা আছে। আর বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে ভাষণ দিয়েছে কে? ভিভি গিরি দিয়েছিল, আর সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট যে ছিল জোসেফ টিটো। আসন কয়টা আছে? মোট আসন আমরা অলরেডি সংবিধানের মধ্যে পড়েছি এটা। এখানে নতুন করে দুইটা তথ্য পড়তে হবে আমাদের, সেটা হলো 1 নম্বর আসন হলো পঞ্চগড়, আর 300 নম্বর আসন হচ্ছে বান্দরবান। জাস্ট এতটুকুই। এখন আসেন জাতীয় সংসদ যেহেতু আসছে, সংসদের সাথে সংসদ নির্বাচনটাও সেরে ফেলি। এখানে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। প্রথম সংসদ নির্বাচন হয়েছে 1973 সালে, এবং নির্বাচনটা হয়েছে 7 মার্চ। যেহেতু আমরা গতদিনই বললাম যে নির্বাচন হওয়ার পরে প্রথম অধিবেশনের মধ্যে ব্যবধান থাকতে হবে মাত্র সর্বোচ্চ 1 মাস। তাহলে 1 মাস ব্যবধানই এর নিয়েছে। অধিবেশন হয়েছে এখানে 7 এপ্রিল। তাহলে এই ব্যবধানটা 1 মাস চিন্তা করবেন আপনারা। আর রাষ্ট্রপতি নির্বাচনও হয়তো তখন প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচন 1973 সালেই হয়েছে। আর বাদ বাকিগুলো কোন নির্বাচনে কি মানে কোন সংসদে কিভাবে নির্বাচন হয়েছে বা ওটার বৈশিষ্ট্যটা কেমন। যেমন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো পঞ্চম সংসদ নির্বাচন। এটা বর্তমান প্রসঙ্গে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জায়গা থেকে প্রশ্ন করে। আর সবচেয়ে ছোট সংসদ ছিল ষষ্ঠ, প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্ব চালু হয় সপ্তমে, আর সবিযুক্ত ভোটার তালিকা নবমে। জাস্ট এতটুকু দেখতে পারেন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন হচ্ছে পঞ্চমটা, খুব বেশি ইম্পর্টেন্ট। আর ডেফিনেটলি জাতীয় সংসদ নির্বাচনটা ইম্পর্টেন্ট। আর প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কে জিতবে? আওয়ামী লীগই ডেফিনেটলি জিতছে। ঠিক আছে? 1973 সালের নির্বাচন। আসলে আইন প্রণয়ন, আইন প্রণয়নের জন্য যেটা খসড়া উত্থাপন করা হয় সেটাকে বলা হয় বিল। বিল একটা বেসরকারি বিল। সরকারি বিল মন্ত্রীরা, আর বেসরকারি বিল যারা আছে এমপি যারা আছেন তারা, মেম্বার অফ পার্লামেন্ট। হ্যাঁ, সরকারি বিল যে কোনো দিন উত্থাপন করা যায়, বেসরকারি বিলের আবার একটা নির্দিষ্ট দিন আছে, তারা শুধু বৃহস্পতিবার উত্থাপন করতে পারবে। যেহেতু একটা দিনের একটা ব্যাপার আসলো, এই জন্য আরেকটা কথা এখানে আছে যে মন্ত্রী পরিষদের যে বৈঠকগুলো হয়, সাপ্তাহিক বৈঠক, এটা আবার এটা পড়ে নেবেন। প্রশাসনের ক্ষেত্রে আমরা জানি দুই ধরনের প্রশাসন আছে, একটা কেন্দ্রীয় প্রশাসন আর একটা মাঠ প্রশাসন। তাহলে কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে কি কি স্তর রয়েছে? জাস্ট এখান থেকে মাঠ প্রশাসন থেকে প্রশ্ন হয় যে নিচের কোনটি মাঠ প্রশাসনের অংশ, বা নিচের কোনটি স্থানীয় সরকারের অংশ বা অংশ নয়, এভাবে থাকতে পারে। জাস্ট এটা জানার জন্য, যেহেতু একটা প্রশাসন বা প্রশাসনিক কাঠামোর কথা বলা আছে। সচিবালয় সবার আগে, তারপরে মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর। মন্ত্রণালয়ের মধ্যে এখানে কিন্তু কথা বলা আছে যে মন্ত্রণালয়ের প্রধান কে হন। নির্বাহী প্রধান হচ্ছে মন্ত্রী, আর মন্ত্রণালয়ের একজন সচিব থাকেন, তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করেন, অর্থাৎ প্রশাসনিক সহায়তা দেন কাকে? মন্ত্রীকে। এভাবে থাকতে পারে। আর যেহেতু মাঠ প্রশাসনের মধ্যে এখন বিভাগীয় প্রশাসন, তারপর জেলা এবং উপজেলা, এই পর্যন্তই। দেন আসলে সরকার। স্থানীয় সরকার থেকে কিন্তু বহু প্রশ্ন হয়েছে বিভিন্ন সময়। এখান থেকে কিন্তু স্থানীয় সরকার উদাহরণ থেকে কিন্তু বহু প্রশ্ন হয়েছে। তাহলে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান, এটা একবার আসছে পরীক্ষাতে, এনআইএলজি। পূর্ণরূপটা পড়ে নেবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি করা হয় 1976 সালে। সালটার ক্ষেত্রে যাদের সমস্যা হবে তারা বাদ দিয়ে দিন, কিন্তু এই সালটা ইম্পর্টেন্ট আছে। অর্ডিন্যান্স। আর স্তর যেটা আমরা জানি, গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার আছে এবং শহর ভিত্তিক স্থানীয় সরকার আছে। গ্রাম ভিত্তিকের মধ্যে আমরা ওই উপর থেকে নিচে, মানে বড় থেকে ছোটোর দিকে আসবো। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ। আমরা জানি জেলা পরিষদে কোনো নির্বাচন হয় না। এই ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ নির্বাচন হয়, আর পরবর্তীতে উপজেলা পরিষদ থেকে পরবর্তী জেলা পরিষদ কিন্তু ফরমেশন আসে বিভিন্নভাবে। সরাসরি কিন্তু ইলেকশন যেটা হওয়ার সেটা কিন্তু হয় না। আর জেলা পরিষদ আমরা জানি যে জেলা পরিষদ মানে কি, যে বাংলাদেশের জেলা কয়টা? 64টা। আর পরিষদও 64টাই থাকবে। তবে স্থানীয় সরকার মানে সরকারের আন্ডারে আছে হলো 61টা। আর 3টা আছে যে পার্বত্য চট্টগ্রামের জেলা যে 3টা, তারা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের। এটা মনে রাখতে হবে। পরীক্ষা আসতে পারে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে জেলা পরিষদ কতটি? 61টা। আর উপজেলা ব্যবস্থা প্রবর্তিত হয় 1982 সালে, এটা বলা আছে। আর ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা 13 জন। শর্ট কথা। সিটি কর্পোরেশন 12টা, পৌরসভা হলো 330টা। সর্বশেষ এটা বলা আছে। তো সিটি কর্পোরেশন 12টা, এক নজর দেখে নিতে হবে, হ্যাঁ, যাতে আপনি আছে বা নেই এটা যেন আপনারা কেউ ভুল না করেন। ম্যাক্সিমাম পারার কথা, সবাই সিটি কর্পোরেশন নামগুলো জানেন। ঢাকা সংখ্যা বৃহত্তম, তারপর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর। গাজীপুরটা আবার আয়তনে বৃহত্তম। আর ময়মনসিংহ যেটা সবার শেষে লেখা আছে, তার মানে এটা সবার শেষে সিটি কর্পোরেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে। নির্বাচন
নির্বাচনের মধ্যে খেয়াল করে দেখেন যে আমরা কিছুক্ষণ আগে নির্বাচন করলাম 1973-এর ক্ষেত্রে, তাই না? প্রথম নির্বাচন হয়েছে। সংবিধান কার্যকর হলো 72-এ, 73-এ সব প্রথম তাহলে ওখানে জাতীয় নির্বাচন হলো এবং প্রধান রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। সাথে 73-এ কিন্তু আরো 2টা নির্বাচন হয়েছে। শহরভিত্তিক যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে পৌরসভা, সেটা নির্বাচন হয়েছে। আর গ্রাম ভিত্তিক যেটা ছোট সেটা ইউনিয়ন, সেটা নির্বাচনও কিন্তু হয়েছে। মানে ছোট লেভেলের নির্বাচনগুলো হয়েছে ওই বছরই 73 সালে। তারপরে 85 সালে হলো হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন প্রথমবারের মতো হলো 1994 সালে। আর এই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম নির্বাচিত মেয়র হলো মোহাম্মদ হানিফ। ঢাকা সিটি কর্পোরেশন প্রথম নির্বাচিত ব্যাস। তাহলে এইটুকু এটা দেখেন, তাহলে 1973-এর সাথে মিল লাগবেন, 73-টা কিন্তু পড়াই লাগবে। ঠিক আছে, 73-টা পড়াই লাগবে। 73 একটাই সাল আছে, এটার সাথে কিন্তু 4টা নির্বাচন রিলেট করে দিলেই হয়ে যাচ্ছে, বাদ বাকিগুলো দেখেন। দেন আসে রাজনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এই যে গদবাঁধা কিছু কথাবার্তা এখান থেকে কিন্তু কয়েকটা অনুচ্ছেদের মধ্যে 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞার মধ্যে রাজনৈতিক দলের সংজ্ঞাটা দেওয়াটা জাস্ট থাকলো যে রাজনৈতিক দলের গণতন্ত্রের ভিত্তি, দেন প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ, রাজনৈতিক দল, তারপর বিকল্প বা এটা যেহেতু নতুন করে অনেকগুলো নিবন্ধনটা এবার খুব গুরুত্বপূর্ণ। তো নিবন্ধনটা চালু হয়েছিল 2008 সালে, সেটা হচ্ছে নবম জাতীয় সংসদ নির্বাচনে। আর নিবন্ধিত রাজনৈতিক দল আছে সিরিয়া যদি আমরা যাই 55টা আছে, মাঝখান থেকে 5টা গায়েব, মানে এরা রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত। আর একটা স্থগিত, সেটা আপনারা জানেন নতুন করে। তার মানে এই টোটাল 6টা নাই, 6টা বাদ গেলে কার্যকর আছে এখন পর্যন্ত 49টা। কাল এবং প্রতিষ্ঠাতা 4টা দলের আমরা জানি সবগুলো। প্রথম সালটা হচ্ছে বৃহৎ এক্সেপশন থাকলো, যেহেতু 3টা আছে আপনারা এটা যে আওয়ামী লীগ জানেন 1949, এখন নাও আসতে পারে কিন্তু আমাদের প্রধান রাজনৈতিক দল হিসেবে এটা করতেই হয় এটা, হ্যাঁ। বিএনপি নিবেন সালটা 86 জাতীয় পার্টি। আর এনসিপি যেটা হলো এটা আমাদের সময়ের প্রয়োজনে এটা পড়তে হচ্ছে। জাতীয় নাগরিক হলো 28 ফেব্রুয়ারি 2025। আহ্বায়ক কে ছিল? ঠিক আছে। আচ্ছা, সমাজের শিক্ষিত শ্রেণীর একটা অংশ যারা সরকারেও থাকে না, কর্পোরেট বিভাগেও থাকে, তাদের একটা প্রভাব আছে। একে রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় সিভিল সোসাইটিকে। তাহলে চতুর্থ স্তম্ভ বলা হয় তোমাকে, যেটা কিছুক্ষণ আগে বললাম। সিভিল সোসাইটির সাথে আছে হলো এখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, প্রেশার গ্রুপ। এই প্রেশার গ্রুপ সমাজবিজ্ঞানী যারা আছেন তারা বিভিন্ন কথা বলেছেন যে জিগলার তিনি ইন্টারেস্ট গ্রুপ বলে অভিহিত করেছে প্রেশার গ্রুপটাকে বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে। আসতে পারে এই জায়গাগুলোতে এই টার্মগুলো ইম্পর্টেন্ট। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থেকে তো প্রশ্ন হয়েছে বেশ কয়েকবার। তারপরে ফাইনাল লবি গ্রুপ বলেছে, আর অ্যালমন্ড এন্ড পাওয়েল 4 ভাগে ভাগ করেছেন, এটাও কিন্তু। আর এই প্রেশার গ্রুপের কিছু উদাহরণ আছে, এর বাইরেও অনেক প্রেশার গ্রুপ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেশার গ্রুপ এখানে লিখে দিয়েছি সিপিডি, পূর্ণরূপটা ইম্পর্টেন্ট, সেন্টার ফর পলিসি ডায়ালগ। সুজন, সুশাসনের জন্য নাগরিক। আর আসক, যেটা আইন ও সালিশ কেন্দ্র, এর একটা মানবাধিকার সংগঠন। এটা কিন্তু পরীক্ষা আসছিল। টিআইবি ফুল ফর্ম সবাই জানি, সনাগের ফুল ফর্মটা হয়তো কম জানি, জেনে নেবেন। সচেতন নাগরিক কমিটি। এবং অন্যান্য লাস্ট যে অধ্যায়টা, লাস্ট অধ্যায়ের মধ্যে আমরা ব্যক্তিত্ব, তাদের অবদান, আর এখানে সাম্প্রতিক কিছু আসবে। তাহলে এটা আমরা এখানেই মেইন লেকচার রিলেটেড সব সাম্প্রতিক কিন্তু খুব বেশি আছে আর কি। একদম কাছাকাছি যেগুলো কখনো চেঞ্জ হবে না সেগুলো এনেছি, আর যেগুলো মোটামুটি সময়ের পরিক্রমায় ওগুলো গুরুত্ব হারাই ফেলবে সেগুলো আমরা এখানে আনি নাই। তাহলে এখানে দেখেন এবং তারিখটা বলবো একটু মনোযোগ দিবেন, কারণ তারিখটাকে বলা হচ্ছে সামাজিক ব্যবসা। সামাজিক ব্যবসা দিবস না বললে হয়তো বা আমি তারিখটা এখানে সালটাই আপনাদের বলতাম। হুম, পড়তে হবে আলটিমেটলি, আপনাকে বাদ দেওয়া যাবে না। জন্মস্থান হয়তো আপনি হাটহাজারী চট্টগ্রাম পড়লেন কিন্তু গ্রামের নাম না, গ্রাম দিয়ে দিল বাথুয়া। পড়াশোনা করেছেন। এই পরিকল্পনা কমিশন আমরা কতদিন পড়লাম, তিনি কিন্তু পরিকল্পনা কমিশনে যোগ দিয়েছিলেন 1972 সালে।
আর মুক্তিযুদ্ধে তার অবদান কি ছিল? সমর্থন আদায়ে তিনি প্রকাশ করতেন বাংলাদেশ নিউজ লেটার। ইম্পর্টেন্ট কিন্তু এটা। দায়িত্ব কবে গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে? ৮ আগস্ট, আমরা জানি সেটা। আর তিনি ৩টা গুরুত্বপূর্ণ জিনিসের প্রবর্তক: মাইক্রো ক্রেডিট, সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক, ৩-০ তত্ত্বের প্রবর্তক। এটা জানি। এখন ৩-০ তত্ত্বের মধ্যে কোন কোন ৩টা শূন্য আছে? কোনটা কোনটা আছে? তাহলে কোন ৩টা? সেটা হচ্ছে জিরো পভার্টি, মানে শূন্য দারিদ্র্য। বাংলাতেও থাকতে পারে, ইংলিশেও থাকতে পারে। ঠিক আছে? দারিদ্র্য, বেকারত্ব, কার্বন নির্গম। তো বাংলায় পড়েন, ইংলিশ পড়েন, একই বিষয়। ঠিক আছে? প্রতিষ্ঠাতা গ্রামীণ ব্যাংকের, তো এই দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রামীণ ব্যাংকটা পড়ে ফেলতে হচ্ছে এখানে। ব্যাংকের মধ্যে হয়তো আর পূর্বে আমরা ব্যাংক পড়েছি, সেখানে আমরা পড়ি নাই, কারণ এটা আমরা ইউনিটসের সাথে আমরা পড়ি। তাহলে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা সালে, অর্থাৎ ক্ষুদ্র ঋণ কার্যক্রম যেটা ওই বছর থেকে তার ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেছেন কি গ্রামীণ ব্যাংকের মাধ্যমেই, প্রতিষ্ঠার মাধ্যমেই আসলে। আনুষ্ঠানিকতা এটা মনে রাখলেই চলবে। ক্ষুদ্র কার্যক্রম হয়ে গেছে সোফিয়া বেগম, শুরু হয়েছিল। প্রথম ঋণ গ্রহীতার নামটা এখন ইম্পর্টেন্ট। আর গ্রামীণ ব্যাংকের আদর ঋণ চালু করে জাপান, ২টা দেশ। আর নোবেল পেয়েছে 10 ডিসেম্বর ১৯, সেটা মনে রাখ, সালটা কিন্তু গুরুত্ব। আর তিনি দক্ষিণ এশিয়ার, আচ্ছা, লেটেস্ট যে ৩টা অলিম্পিক হলো, ৩টা অলিম্পিকে তার গুরুত্ব অবদান ছিল। সেটা হচ্ছে যে লেটেস্ট অলিম্পিকে তিনি 3-0 থিওরি প্রদান করেছেন, যেটা পপুলার হয়েছে। তার আগের অলিম্পিকে তিনি লরেন্স অ্যাওয়ার্ড লাভ করেছেন। তার আগের অলিম্পিকে তিনি মশাল লাভ করেছেন। রিও, টোকিও এবং প্যারিস অলিম্পিক। কোন অলিম্পিক কততম এটা দরকার নাই, ওইভাবে সিরিয়ালটা বোঝানোর জন্য দিয়েছি 31, 32, 33। কিন্তু কোন অলিম্পিকে কি করেছেন এটা একটু দেখে নেবেন। ডিপ থেকে প্রশ্ন হলে হইতে পারে, আসলে সুপারফিশিয়াল তার সম্পর্কে তো আসলে একটার বেশি আসার প্রশ্ন কথা না, একটার বেশি প্রশ্ন আসার কথা না। যদি একটা প্রশ্ন যদি আসে, তাহলে সেটা কোন জায়গা থেকে আসবে আসলে বলা মুশকিল। ঠিক আছে? এই জায়গা থেকে, এই জন্য এগুলো মোটামুটি সব জিনিস একটু টাচ করতে হয়। পুরস্কারটা ইম্পর্টেন্ট, গ্রন্থ অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পুরস্কারের মধ্যে সালটা, কিছু পুরস্কারের সাল আবার ইম্পর্টেন্ট আছে, মানে লেটেস্ট যে পুরস্কারগুলো পেয়েছে। এর বাইরে আরো পুরস্কার আছে, রেমন ম্যাগসেসে পুরস্কার, স্বাধীনতা পুরস্কার আছে, নোবেল শান্তি তো ২০০৬ সালে পাইলই। এর বাইরে কিন্তু এইগুলো গুরুত্বপূর্ণ: প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, অলিম্পিক লরেল ২০০০, লরেল অ্যাওয়ার্ড, লরেল লরেল অলিম্পিকে যে লরেল অ্যাওয়ার্ড পাইলো সেটার কথাই বলা হচ্ছে। তারপর পিস পুরস্কার সর্বশেষ ২০০৩ পেয়েছে। এরপরে হারমোনি অ্যাওয়ার্ডের কথা, মানে রিসেন্ট এই সময় এসেছে, দ্বিতীয় ব্যক্তি হিসেবে হারমোনি অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। তারপরেও এটা কিন্তু আমাদের সাম্প্রতিক অংশের মধ্যে কিন্তু থাকবে, অ্যাওয়ার্ডের যে অংশটুকু। ঠিক আছে? হারমোনি অ্যাওয়ার্ড কিন্তু এটা সাম্প্রতিক অংশের মধ্যে থাকবে। আরো কিছু বিষয় থাকবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কেও কিন্তু সাম্প্রতিক অনেক বিষয় কিন্তু আমাদের পড়তে হবে, থাকবে সেটা। তার কি গ্রন্থ আছে সেটা আমরা দেখি, যে থ্রি ফার্মার্স অফ দ্য জোবরা। এটা অনেক সময় এটাকেও আত্মজীবনী বলা হয়। তার কাছাকাছি যেগুলা ব্যাংকার টু দ্য পুর, এটাকেও বলা হয় অনেক সময় ব্যাংকার টু দ্য পুর। এই যে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, বাংলায় যদি বলা হয় এটা তার আত্মজীবনী। আর কি আছে, যেহেতু 3-0 নিয়ে তিনি লিখেছেন, তার একটা বই আছে, তো বইয়ের মাধ্যমে তিনি প্রেজেন্ট করেছেন যেহেতু, তাহলে 3-0 থিওরি। আর ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, দেখেন এগুলো কিন্তু দারিদ্র্য নিয়ে আসলে কথা বলা হয়েছে। তারপরে বিল্ডিং সোশ্যাল বিজনেস, মানে সামাজিক ব্যবসা, অর্থাৎ তার যে ৩টা থিওরির কথা বলা আছে, মানে থিওরির মধ্যে আমরা বলি যে সামাজিক ব্যবসার একটা থিওরি আছে, ৩-0 তত্ত্ব আছে। তো এই ২টা নিয়ে কিন্তু বই আছে। আর এর মধ্যে আমরা জানি দারিদ্রতার কথা বলা আছে, দারিদ্রতা নিয়েই মোটামুটি আরো ২টা বই আছে, দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে এবং ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি। খুব ইম্পর্টেন্ট, যে কোনো আত্মজীবনী প্রশ্ন হবে, এবং আত্মজীবনী থেকে প্রশ্ন হওয়া মানে এটা বাংলা সাহিত্যের মধ্যে আসতে পারে, ইংলিশ লিটারেচারের মধ্যে আসতে পারে, ইভেন সাধারণ জ্ঞানের অংশের মধ্যে আসতে পারে। অন্তরা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেছে, হ্যাঁ, বিভিন্ন কারণে। তো কোনো না কোনো জায়গায় একটা প্রশ্ন আসার কথা।
আচ্ছা, তারপরে এগুলো আসলে পরীক্ষায় প্রশ্ন আসবে কিনা, তারপরে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জাস্ট একবার দেখে নেবেন, যেগুলো আপনারা হয়তো বিভিন্ন সময় পড়েছেন, যে এগুলো হয়তো জানেন আপনারা, ছোটবেলা থেকে পড়েছেন। বরিশালে অবিভক্ত বাংলার তিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিল, এই পরিচয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। এই একটা পরিচয় আপনাকে জানতে হবে ভালো করে। আর তার কি প্রবর্তন তিনি করেছিলেন: ঋণ সালিসি আইন, প্রজাস্বত্ব আইন, হ্যাঁ, এই দুইটা, এগুলো এই মোটামুটি এই তিনটা তথ্য ইম্পর্টেন্ট শেরে বাংলা থেকে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এখন ইম্পর্টেন্ট হয়েছে, এই সময়টাতে আমাকে পড়তে হবে। আর এখানে কি আমরা কিছু জিনিস পড়েছি, যে তার বাসা কোথায় এটা জেনে নেবেন। দেন কাকমারি সম্মেলনটা হয়েছিল যে টাঙ্গাইলের সন্তোষে, টাঙ্গাইল আমরা লিখেছিলাম তাই না? কাকমারি সম্মেলন কিন্তু 1957 সালে। তো 1957 সালে কিন্তু দুইটাই হয়েছিল। আরেকটা ঘটনা হয়েছিল এই সময়টাতে, তিনি ন্যাপ গঠন করেছিলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি। ঠিক আছে, আগে তো 1949 সালে যখন আওয়ামী লীগ গঠিত হলো তখনও তো তিনি সভাপতি ছিলেন। পরবর্তীতে আবার 1957 সালে ন্যাপ গঠন করেছেন। আর ঐতিহাসিক লং মার্চেরও কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, লং মার্চ কিন্তু তার নেতৃত্বেই হয়েছিল। লং মার্চ কত সালে হয়েছিল? 1976 সালে। যদি এখানে সাল দিয়ে একটু কমপ্লিকেশন আছে, তো 57 সালটা তো পড়েছেনই ওই ইতিহাসের মধ্যে, 57 সালের কাকমারি সম্মেলন, তো ওর সাথে ন্যাপটা লাগাই দিবেন। আর ঐতিহাসিক লং মার্চ সাল মনে থাকলে তো থাকলো, না হলে প্যারা নেওয়ার দরকার নেই, আছে একদম সংক্ষিপ্ত তথ্য হিসেবে পড়ে রাখবেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে একটা তথ্যই জানতে হবে। এমনি জানি যে তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়, এটা জানি। এই রিলেটেড প্রশ্ন সাধারণত বিসিএস এ কম আসে। শেষ মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। হুম, তিনি অবিভক্ত বাংলার যে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন আমরা জানি, শেরে বাংলা কে ফজলুল হক। বিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আবার কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী বলা আছে, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু ছিলেন। ওকে, সৈয়দ আমির আলী সম্পর্কে কি পড়বো আমরা? এখান থেকে তার বই আছে, দ্য স্পিরিট অফ ইসলাম, এটা আমরা দেখতে পারি। মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতাকে নওয়াব আব্দুল লতিফ, যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে উপমহাদেশের জায়গা থেকে। ফজলে হাসান আপেল ব্রাগের প্রতিষ্ঠাতা, ব্রজেন দাস ইংলিশ চ্যানেল অতিক্রমকারী নিশ্চয়ই কিছু জনের নাম দেওয়া আছে এই জায়গাগুলো থেকে, যে ফিক্স আমরা আছে আমরা জানি রিসেন্ট এর মধ্যে তো কিছু ফিক্সড যেগুলো হয়ে গেছে, মুসা ইব্রাহিমের নাম, নিশাত মজুমদারের নাম, এগুলো পড়তে হবে। আর জাহিদ হাসান, দীপঙ্কর তালুকদার, এগুলো নিয়ে আসলে প্রিভিয়াসলি প্রশ্ন হয়েছে, যার কারণে এই জিনিসগুলো অ্যাড করা আছে এখানে। ওকে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং স্থাপনা, এর মধ্যে আমরা মানে সবগুলো সাল পড়তে যাব না, মোটামুটি বার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আপনারা দেখতে পারেন। বার্ডের অবস্থান হচ্ছে কুমিল্লার কোটবাড়ি, এবং বার্ডের পূর্ণরূপটাও জানতে হবে। ঠিক আছে, বাংলাদেশ ফর রুরাল ডেভেলপমেন্ট। আর আরডিএ, এটার ক্ষেত্রে তাই, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, এটা হচ্ছে শেরপুরে, বগুড়ার শেরপুরে। এটা দেখতে পারেন সালটা। দুদক প্রতিষ্ঠা হয় হচ্ছে 2004 সালে। এটা বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে আর কি, হ্যাঁ। জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, তথ্য কমিশনও কিন্তু পরীক্ষায় এসেছিল যে কত সালে চালু হয়েছিল। ঠিক আছে, সাল আসে গুরুত্বপূর্ণ জায়গা থেকে, মাঝে মাঝে সাল আসে, তবে সালের ক্ষেত্রে আমার একটা অ্যাডভাইস আমি শুরুর দিনে দিয়েছি, যে সালটা হল পর্যন্ত ক্যারি করতে পারবেন, পুরাতন যারা আছেন তারা ক্যারি করতে পারবেন। নতুনদের ক্ষেত্রে বিশেষ করে কথা, যে আপনি যদি ক্যারি না করতে পারেন, যেগুলো আমি খুব ইম্পর্টেন্স দিয়েছি সেগুলো আপনি হয়তো ক্যারি করার ট্রাই করবেন। বাদ বাকি যেগুলোর ক্ষেত্রে আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি সেগুলো আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। যদি মনে করেন ক্যারি করতে পারবেন তাহলে পড়বেন, না হলে একদমই পড়ার দরকার নেই। প্রাচীনতম স্থাপনা কোথায়, কোন বিহার অবস্থিত? এই বিহারের জায়গা থেকে কিন্তু কিছু কিছু প্রশ্ন আসে, আমরা যদিও কিছু বিহার পড়েছি, এখানে মূলত বিহার নিয়ে আলোচনা করা, যা যা সব বিহার। কুমিল্লায় হচ্ছে আশাবহ বিহার আছে, আনন্দ, শালবন বিহার এবং ভোজ বিহার। শালবন বিহার হচ্ছে সবচেয়ে প্রাচীন, কোথায় অবস্থিত? কুমিল্লায় অবস্থিত। প্রশ্নগুলো খুব ছোট ছোট প্রশ্ন, কিন্তু এই জায়গাগুলো থেকে যে প্রশ্ন, মানে এই যে ভৌগোলিক একটা ব্যাপার আছে, কোনটা কোন জায়গায় অবস্থিত, এরকম জায়গা থেকে একটা প্রশ্ন হতে পারে। মানে ডেফিনেটলি এখানে অন্ততপক্ষে এই ভৌগোলিক অবস্থানগুলো কোথায় আছে, এই জায়গাতে একটা প্রশ্ন আসা উচিত। ঠিক আছে, বিভিন্ন জায়গাগুলো থেকে। তো নওগাঁতে আমরা জানি যে এই দুইটা, এটা তো জানি যে সোমপুর বিহার আমরা পড়েছি ইতিহাসের মধ্যেই। এর সাথে আরো জগদ্দল বিহার আছে, কুসুমবা মসজিদও আছে, মসজিদটা। ভাসু বিহার বগুড়াতে, সীতাকোট বিহারটা আছে হলো দিনাজপুরে, এর সাথে কান্তজিউ মন্দিরটা আছে দিনাজপুরে।
এটা ইম্পর্টেন্ট, দিনাজপুরের দুইটাই খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ আমরা জানি। আর মহামণি বিহার রাউজানে, চট্টগ্রামের রাউজানে আছে। এটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এখানে এক পেজে এখানে গুরুত্বপূর্ণ, সর্বাধিক গুরুত্বপূর্ণ গুলো। তাহলে জাতীয়, আমরা জাতীয় মানে শহীদ মিনারটা তো আমরা পড়েছি, কেন্দ্রীয় অংশে পড়েছি, ওটা আর এখানে আমি আনি নাই। একই জিনিস দুই জায়গায় আনি নাই। জাতীয় সাভারে অবস্থিত, সম্মিলিত প্রয়াস নামে পরিচিত। জাগ্রত চৌরঙ্গীর অবস্থান হচ্ছে জয়দেবপুর, গাজীপুর। এটা ইম্পর্টেন্ট বেশি। তারপরে আব্দুল রাজ্জাক যেহেতু সাথে হচ্ছে, আব্দুল রাজ্জাকটা পড়তে, এটাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোথায় অবস্থিত? ঢাবির কলা ভবনে। Important. যেটা স্বাধীনতা, এটা তো শামীম শিকদারের ভালো ভাস্কর্য হচ্ছে এই স্বাধীনতা সংগ্রামেরটা। বড় সংসপ্তকার হামিদুজ্জামান খান কোথায় আছে? জাহাঙ্গীর শব্দতত্ত্ব আছে। এটা এটা মোটামুটি কোথায় আছে? এটা আসে মাঝে মাঝে। তারপর আজিজুল জলির পাশে এটা হচ্ছে স্থপতি। কোথায় অবস্থিত? রাবিতে অবস্থিত। মৃণাল হক এটার স্থপতি। সাথে আরো আছে মৃণাল হক, কিন্তু আরো অনেক কিছু বলা কমায় তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা তিনটা এখানে অ্যাড করে দিয়েছি। বিজয় একাত্তর শ্যামল চৌধুরী। মিশুক মোস্তফা খুব ইম্পর্টেন্ট। নিতন কুণ্ড কোথায় অবস্থিত? এটাও ইম্পর্টেন্ট। আসেন এখন, কোন সেনানিবাসে কি আছে এই জায়গা থেকে প্রশ্ন। ঢাকা সেনানিবাসে আছে রক্ত রাজেন্দ্র, মনে থাকবে ওইটা ওখানে অবস্থিত। শিখা অনির্বাণ ঢাকা সেনানিবাসে, শিখা চিরন্তন হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। অনির্বাণ আর হচ্ছে এখানে চিরন্তন। তাহলে এই অনির্বাণ আর হচ্ছে চিরন্তনের মধ্যে যেন কনফিউশন তৈরি না হয়। ঠিক আছে, তাহলে এটা এখন খেয়াল রাখেন যে কিভাবে খেয়াল রাখবেন। ঠিক আছে, ঢাকা সেনানিবাসী উদ্যান। ঠিক আছে, অনির্বাণের ক্ষেত্রে সেনানিবাস দুইটা হচ্ছে পূর্ণ দন্ত ন আছে, অনির্বাণের ক্ষেত্রে দুইটা পূর্ণ দন্ত ন আছে, মানে মূর্ধন্য থাকুক, ন আছে আর কি। আর এখানে আর একটা তো যুক্ত বর্ণ হিসেবে আছে, আর এর মধ্যে কোনো দন্তনা নাই। সোহরাওয়ার্দী নামের মধ্যে আছে? নাই। ঠিক আছে, তাহলে এটার সাথে মিলাবেন না, এটার সাথে যে ভুলে যান কোনো কারণে। এখানে ন আছে, এখানে রিয়েল দুইটা ন আছে পাশাপাশি। জাস্ট হয়তো দুইটা জানবেন যে এটা ঢাকা সেনানিবাসে একটা অবস্থিত, তাদের হিসাবটা আলাদা, হয়তো এমনি মনে থাকবে। যারা হয়তো বা পরে মনে রাখবেন তাদের জন্য অসুবিধা। ঠিক আছে, পরে মনে রাখার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। ওকে, তাহলে জাদুঘর হচ্ছে, প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর, যেটা রাজশাহীতে অবস্থিত। জাতীয় জাদুঘর কত? শাহবাগে। জাদুঘর অবস্থিত বিজয় সরণিতে। মুক্তিযুদ্ধ জাদুঘরটা এই সালে আসছে, হ্যাঁ মানে বিগত সালে আসছে, তো সুতরাং সালটা এখানে রিপিট হইতে পারে। ঠিক আছে, এই জন্য আপনাকে হবে। লোক এবং কারুশিল্প জাদুঘরটা সোনারগাঁয়ে অবস্থিত। যে পুরস্কারের মধ্যে এবার দেখেন, সাম্প্রতিকের মধ্যে হয়তো আমরা পড়তে পারি যে স্বাধীনতা পুরস্কার কতজন পেয়েছে, বাংলা একাডেমি পুরস্কার কতজন পেয়েছে, একুশে পদক কতজন পেয়েছেন, এগুলো সাম্প্রতিক বিষয়। কিন্তু ফিক্সড পার্টের মধ্যে হচ্ছে এগুলোর পরিচয়, যে এই পুরস্কারগুলো কত সাল থেকে দেওয়া শুরু হয়েছে এবং এদের বিশেষণটা কি। হুম, তাহলে বাংলা একাডেমি পুরস্কার চালু করা হয়েছিল, এবার আমি বলবো যে এই সালগুলো ইম্পর্টেন্ট, অন্ততপক্ষে চেষ্টা করবেন পরীক্ষার হলে, মানে যাতে আপনি সেইভাবে একটু দেখার ট্রাই করবেন। হ্যাঁ, আমি সিরিয়ালে সাল তিনটা 60 সালে বাংলা একাডেমি সাহিত্যের পুরস্কার, এটা সবচেয়ে বড় পুরস্কার এটা। দেন 1976 সালে যেটা বলা হচ্ছে একুশে পদক, 76 77 দুইটা পাশাপাশি। যেমন 21 যেহেতু আগে আসে, এটা আমরা পড়ে নেবেন, 21শে ফেব্রুয়ারি আগে আসে, স্বাধীনতা তো পরে আসে 26শে মার্চ, তো ডেফিনেটলি এটা একটু পরে। তাহলে 76 77, তাহলে জাতীয় পর্যায়ে অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ এটা দেওয়া হচ্ছে। আর স্বাধীনতা পুরস্কারটা হলো সর্বোচ্চ বাংলা একাডেমি কিন্তু সাহিত্যাঙ্গনের জন্য সর্বোচ্চ, কিন্তু আদার দেন
যে দেশের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো স্বাধীনতা পুরস্কার। সেটা কত সালে প্রবর্তিত হয়েছে? 1977 সালে। ওকে। খেলাধুলার মধ্যে আসলে অনেক কিছুই আছে। আমি সবকিছু নিয়ে আসি নাই। খেলাধুলা আমি এটা একদম প্রিসাইজ করেছি। এখানে সবকিছু পড়ার দরকার নেই। ফিক্সড পার্ট বলি আর হচ্ছে সাম্প্রতিক পার্টের বলি, খুব বেশি এখানে পড়তে হবে না। তারপরে ক্রিকেট থেকে কিছু বেসিক প্রশ্ন হয়েছে বিভিন্ন সময় এটাতে, হ্যাঁ? যাতে ওই জায়গা থেকে যদি রিপিট হয়, রিপিট হইলে যেন আপনারা পারেন এইজন্য আমি এটা এড করে দিয়েছি। হ্যাঁ? এবং সালসহ কিন্তু পরীক্ষায় আসছে। যেমন টেস্ট স্ট্যাটাস কবে পেয়েছিল? 26 জুন 2000 সালে এটা আসছিল। ওডিআই কত সালে খেলেছিল? মর্যাদা পেয়েছিল কত সালে? সেটা 1997 সালে। ওটার সাথে আসলে রিলেট করে আসলে পড়তে হয়। বাদবাকিটা যে জায়গাগুলো আছে, এখন দেখেন প্রথম ম্যাচ খেলছে বাংলাদেশ বিরুদ্ধে। প্রথম জিতছে হচ্ছে জিম্বাবুয়ের সাথে। এটা আপনি বাদ দিতে পারেন। ঠিক আছে? ওডিআই প্রথম খেলছে পাকিস্তানের সাথে, প্রথম জিতছে হচ্ছে কেনিয়ার সাথে। শেষ। এই পর্যন্ত যেতে পারে না। আরো যদি মনে হয় না ওই ম্যাচগুলো আমার ঝামেলা, তাহলে যেহেতু প্রশ্ন হয়েছে আপনি এই জায়গাটা দেখেন। আরো প্রশ্ন হয়েছে যে এই জায়গা থেকে ওডিআই যখন খেললো, ওডিআই খেলা মানে হচ্ছে আইসিসি ট্রফিতে ওই বছরই চ্যাম্পিয়ন হলো, মানে স্ট্যাটাস পাইলো, যে চ্যাম্পিয়ন হওয়ার পরেই তাহলে ওডিআই স্ট্যাটাস কিন্তু পেয়ে গেল। আইসিসি চ্যাম্পিয়ন মানে ট্রফিতে চ্যাম্পিয়ন হলে ওডিআই স্ট্যাটাস কিন্তু পেয়ে গেল। তাহলে 97 সাথে 97 মিল থাকবে। আর প্রথমবারের মধ্যে বিশ্বকাপ খেলছে কবে? 1999 সালে। মানে ফিক্সড কিছু জায়গা, সপ্তম বিশ্বকাপ এটা ছিল। আর বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি খেলেছিল 2006 সালে। এখানে বলা আছে সেদিকে। যদি সাল-টাল দিয়ে আসলে খুব বেশি কমপ্লিকেটেড করতে চাই না, তো এই জায়গা থেকে আপনাদের ডিসক্রিপশন আছে, আপনি কতটুকু পড়বেন। টেস্ট ওডিআইটা দেখেন সালটার ক্ষেত্রে, হ্যাঁ? আর এটা তো আমি ক্রস দিয়েছি। তারপরে যারা আরেকটু আগাইতে চান যে প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ কার সাথে খেলছে, ভারতের সাথে, কিন্তু জিতা কিন্তু দুর্বল দলের সাথে জিতছে, জিম্বাবুয়ের সাথে, আর পরবর্তীতে ওডিআই আবার কেনিয়ার সাথে জিতছে। এদিকে দেখেন টেস্ট হচ্ছে ভারত, ওডিআই হচ্ছে পাকিস্তান। তাহলে ভারত পাকিস্তানের একটা মিল আছে এর সাথে। বড় দেশ হিসেবে, আবার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বী দেশ আছে। আবার এর সাথে আবার প্রথম জয়ের সাথে যদি আমরা চিন্তা করি, প্রথম জয়টা হচ্ছে জিম্বাবুয়ে এবং পরের দিকে আছে কেনিয়া। ঠিক আছে? তারপরে হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমের মধ্যে যদি আমরা যাই, গণমাধ্যমের মধ্যেও আমি বলব যে এখানে যে আসলে পড়তে হবে এমন না। জাস্ট টপিকটা দেওয়া আছে। টপিকটা দেওয়া আছে জন্য আমি, না হলে হয়তো অ্যাড করতাম না। তাহলে বেতারের সদর দপ্তর কোথায় এটা, আর প্রথম কমিউনিটি রেডিও দেখতে পারেন, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় না এগুলো। তারপরে প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা অথবা চ্যানেল আই। ঠিক আছে? যেটা অপশনে থাকে। আর সংবাদ সংস্থাটা ইম্পর্টেন্ট মধ্যে থাকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটি হতে পারে যে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা হচ্ছে বাসস, আর প্রথম ইন্টারনেট ভিত্তিক সংস্থা হচ্ছে বিডি নিউজ। শেষে এইটা ইম্পর্টেন্ট। তো এর বাইরে আমি বলছি যে আমি একটা কথা বাংলাদেশ বিষয়াবলী যেহেতু 3টা ক্লাস হলো, প্রথম ক্লাসে বলেছিলাম যে 2-3টা প্রশ্ন এমন পাবেন, মানে যেগুলো আমার লেকচারের বাইরে থেকে আসবে। কি বললাম? 2-3টা এমন প্রশ্ন পাবেন, যেগুলো আমি লেকচার দিই নাই, লেকচারে আনি নাই, সেগুলো জায়গা থেকে আসবে। সে জায়গা কোনগুলো? 2-3, ওই যে 35 থেকে 46 পর্যন্ত যে প্রশ্নগুলো যদি পড়েন, মানে বিগত সালের প্রশ্নগুলো যদি পড়েন, ওখান থেকে হুবহু আরো, মানে এক্সট্রা করে আরো 2-3টা প্রশ্ন কমন পাবেন। তাহলে ওখান থেকে একটু ওগুলো দেখতে হবে। হুবহু কমন পাবেন ওই জায়গা থেকে। আজকে আরেকটা লাইভ নেওয়ার, সেটা হচ্ছে ওই আন্তর্জাতিক পাঠের জন্য। ঠিক আছে? এটা পিডিএফ দিয়েছে, অনেক হয়তো পড়ে ফেলেছেন। আমি এক্সামটাও চালু করে দিব। আপনারা এক্সামটাও দিতে পারবেন। আর বাদবাকিটা ইন্টারন্যাশনালটাও আমি শুরু করব। ঠিক আছে? আমি এখন ইন্টারন্যাশনাল রেডি করা শুরু করব। তারপরে যতটুকু রেডি হয় রাতে আবার 11টার দিকে একটা প্রেজেন্ট করার ট্রাই করব, যতটুকু হবে আরকি। ঠিক আছে? ওকে। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার আছে কিনা? শর্টলি বলতে পারেন। ওকে। কারো কোনো কিছু জানার আছে কিনা বলতে পারেন যারা আছেন এখন। রাতে আবার একটা লাইভ দিব, সেটা ঠিক আছে।
এখান থেকে আপনাদের কোনো সমস্যা থাকলে জানাতে পারেন, না হলে লাইভ ক্লোজ করে দিব। ওকে, মেবি কোনো প্রশ্ন নেই, ঠিক আছে।